আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, একই গোপন তথ্য ফাঁস হলো এবং একই জানালেন আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি হচ্ছে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনা। কারণ শেখ হাসিনার আপনার পদত্যাগের পত্র যে লেটার, সেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কিংবা সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনিও কিন্তু দেখাইতে পারেন এবং ডক্টর ইউনূসও কিন্তু দেখাইতে পারে নাই। কিভাবে শেখ হাসিনা এখন পর্যন্ত আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, আপনি যদি এই ভিডিওটি দেখেন অবাক হয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন তাহলে দেখে আসি। শুধু সমন্বয়কারীরা তো বা সাধারণ জনগণই তো গত জুলাই মাসের আন্দোলনের ভিকটিম না। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পুলিশ অফিসার সেখানে মারা গিয়েছিলেন, আহত হয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তাদের ব্যাপারে কোনো রকম কথা বলা হচ্ছে না কেন? সকল পুলিশ অফিসাররাই কি সন্ত্রাসী? সকল পুলিশ অফিসাররাই কি আসলে আওয়ামী লীগপন্থী নাকি? ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য পুলিশ যদি গুলি খেয়ে থাকে বা থানায় ঢুকে যদি নিরস্ত্র পুলিশ অফিসারকে হত্যা করা হয়ে থাকে, সেগুলো তো হত্যা, তারও তো বিচার হতে হবে। এখন পর্যন্ত তো পুলিশদেরকে সাহায্য করার সক্রিয় কোনো পদক্ষেপ দেখলাম না। থানাগুলোকে লুট করা হয়নি, লুট করে শুধু কি আর্মস নিয়েছে নাকি জরুরি নথিপত্র নিয়ে গেছে, সেটাও তো ইনভেস্টিগেশন করা দরকার। কারা নিয়েছিল, কোনো নির্দিষ্ট গোষ্ঠী সেখান থেকে আর্মস নিয়েছিল কিনা, সেই ব্যাপারে তো আমাদের বোঝাপড়ার আছে। সেগুলোর ব্যাপারে তো কোনো কথা বলল না এখন পর্যন্ত ইউনূস সরকার। সমন্বয়কারীদের সাথে সন্ত্রাসীরা ছিল, হিজবুত তাহরির ছিল, শিবির ছিল। শিবির তো একটা সন্ত্রাসী গোষ্ঠী, এরা ছিল। যখন আপনার দিকে ধেয়ে আসছে হাজার হাজার মানুষ এবং তাদেরকে নেতৃত্ব দিচ্ছে সন্ত্রাসীরা, এবং সাধারণ মানুষ বুঝে না বুঝে তাদেরকে শক্তি বৃদ্ধি করছে, অর্থাৎ সন্ত্রাসীদেরকে শক্তি বৃদ্ধি করছে এবং আক্রমণ করতে আসছে, তখন তারা তো সবাই লেজিটিমেট টার্গেট। আইন তো সেটাই বলে, তাই না? তাই হিজবুত তাহরির, জামাত, শিবির নির্ভর জঙ্গি সংগঠনগুলোর উপর নির্ভর যদি সাধারণ জনতাও থানা আক্রমণ করে বা ল এনফোর্সমেন্টকে আক্রমণ করে, প্রত্যেকটা মানুষ ভ্যালিড টার্গেট। এটাই আইন। শেখ হাসিনার বিরুদ্ধে যতই সমালোচনা থাকুক না কেন, আমি নিজেও প্রচুর সমালোচনা করেছি এবং শেখ হাসিনাকে আমি একজন স্বৈর শাসক মনে করি। কিন্তু এরপরেও শেখ হাসিনা কিন্তু এই বিষয়ে সঠিক ছিলেন, আমরা ভুল ছিলাম। সেটা হচ্ছে, এই যে সমন্বয়কারীরা, এরা জামাত, শিবির এবং ধর্মীয় সন্ত্রাসীদের দ্বারা অনুপ্রাণিত এবং এরা ধর্মীয় সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত। শেখ হাসিনা সরকারের এই দাবিটা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের পরপরই আমি কিছুদিনের ভেতরেই প্রথম বলেছিলাম যে হিজবুত তাহরির এই সংগ্রামের পেছনে কল কাঠি নেড়েছে এবং সেটা প্রমাণিত সত্য এখন। এমনকি মাহফুজ আলম সম্পর্কেও ভারত সহ বিভিন্ন দেশে পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে সে হিজবুত তাহরির সাথে যুক্ত, যদিও সেটা প্রমাণ সাপেক্ষ। তবে এটা তো প্রমাণিত যে এই সমন্বয়কারীদের কেন্দ্রে ছিল মুখোশধারী জামাত। তাহলে এটা প্রমাণিত সত্য এখন যে এ পার্সন ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। তাহলে তার ঘনিষ্ঠ বন্ধুরা জানতো না যে তাদের সংগ্রামের সাথে কেন্দ্রবিন্দুতে বসে আছে শিবির, এবং শিবির মানেই জামাত। বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক দলে, এরকম দেশি বিদেশি গণমাধ্যমেও মুখোশধারী জামাত, শিবির, হিজবুত তাহরির রয়ে গেছে, যাদের কর্মকাণ্ডে আপনারা প্রমাণ পাবেন যে তারা আসলে কি বা কোন রাজনৈতিক বা উগ্রবাদী গোষ্ঠীর হিসেবে কাজ করছে। তবে আমি মনে করি যে শেখ হাসিনারও বিফলতা ছিল প্রচুর। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে মাদ্রাসার ছাত্রদেরকে অনুপ্রবেশের যে রাস্তা, সেটা শেখ হাসিনাই করেছিলেন। আর এখন চাইলেও সেটা ফিল্টার করা মুশকিল হয়ে গেছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি পদ সহ বিভিন্ন পদে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জোরপূর্বক জামাত এর বিভিন্ন কর্মীদেরকে, মুখোশধারী কর্মীদেরকে বসানো হয়েছে, যাতে করে ভবিষ্যতে এই মাদ্রাসা তথা জামাতের বিভিন্ন কর্মীদের অনুপ্রবেশ ঠেকানো না হয়। আমাদের বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে মৌলবাদীদের করায়ত্তে।
এবং হিজবুত তাহরীর এদের ব্যাপারে বর্তমান ইউনূস সরকারের দু একজন উপদেষ্টা কথা বলা শুরু করলেও যে তারা এখনো নিষিদ্ধ ইত্যাদি, কার্যত তাদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেওয়া আসলে হচ্ছে না, দু একটি লোক দেখানো অ্যারেস্ট ছাড়া। বাংলাদেশকে তাহলে মুক্ত করতে হবে কিভাবে? বাংলাদেশকে মুক্ত করতে হলে স্বাধীনতা পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু মাহফুজ আলম সে একটি রিসেন্ট সাক্ষাৎকারে সে বলেছে যে 1947 সাল, 1971 এবং 2024 এই তিনটা সমীকরণ করে আসলে চিন্তা ভাবনা করা হচ্ছে। 1947 সালের স্বপ্ন বলতে কি বোঝায়? আমাদের বাংলাদেশে ইসলামিক শাসন প্লাস বাঙালি শাসন খিচুড়ি করার প্রবণতা, এটা মুক্তিযুদ্ধের চেতনায় 1971 সাল। 1971 সাল 1947কে রিপ্লেস করেছে। 1971 সালে আমাদের জন্য, বাঙালিদের জন্য একমাত্র বার্গেনিং এজেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সময় ভাসানীও বার্গেনিং এজেন্ট ছিলেন না, ভাসানী সেই সময় নির্বাচনে যাননি। তাছাড়া ভাসানীকেও ছাপিয়ে আরো বড় নেতাতে পরিণত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাসানীর বিভিন্ন রাজনৈতিক স্টেপ সম্পর্কে সাধারণ মানুষরা কনফিউজ ছিল যে উনি আসলে কোন পন্থী। এর আগে সোহরাওয়ার্দী শেরে বাংলা তো মারাই গিয়েছিলেন। তাই 1947 সালের কথা বলে লাভ নেই। 1947 সালকে ডিলিট করেছে 1971 সাল। 1971কে ডিলিট করেনি 2024, কারণ 30 লক্ষ শহীদের মৃত্যু, লক্ষ লক্ষ নারীদের সম্ভ্রমহানি এবং অসংখ্য আত্মত্যাগকে 1000 মতান্তরে 2000 মানুষের মৃত্যু এবং 1 মাসের আন্দোলন কোনোভাবেই রিপ্লেস করতে পারে না। তাই 1971 সাল ইররিপ্লেসেবল এবং মীমাংসিত সত্য। অতএব 1947 সালের পরবর্তীতে এবং এর পেছনে যারা মূল সৈনিক ছিলেন, মূল যোদ্ধা ছিলেন, মূল সংগ্রামী ছিলেন, তারা সবাই সেকুলারিজমে বিশ্বাস করতেন। সেকুলারিজম, গণতন্ত্র, সোশ্যালিজম, এগুলো হচ্ছে মূল মন্ত্র। তাই 1947 সালকে টেনে এনে বাংলাদেশকে ইসলামিক ফ্যাসিস্ট রাষ্ট্র বানাতে আমরা দেব না। ইউনূস সরকারের কোনো ম্যান্ডেট নেই সংবিধান পুনর্লিখনের। ইউনূস সরকার তাই আমেরিকা থেকে কোনো এক শিক্ষককে নিয়ে এসে বাংলাদেশকে আমেরিকার মতো করে একটি ইসলামী রাষ্ট্র করে পাকিস্তানকে কাছে টেনে এসে আমেরিকান জিওপলিটিক্স এর উদ্দেশ্য চরিতার্থ করবে, আমরা তা হতে দেব না। কারণ 71 সালে সেই সত্যতা নিশ্চিত করেছে যে আমরা ওয়েস্টের কোন রকম এজেন্ডা বলি হব না। বাংলাদেশে শেখ হাসিনার শাসনের অবসান ঘটেছে, কিন্তু আসলে কি ঘটেছে? সংবিধান তো বাতিল করা হয়নি। সংবিধানকে বাতিল যেহেতু করা হয়নি, এটা রেভলিউশনারি গভর্নমেন্টও না। আর সংবিধানকে বাতিল করার মতো ক্ষমতা, শক্তি, অনুমোদন আমরা কি সমন্বয়কারীদেরকে দিয়েছি? সমন্বয়কারীরা ছিল যতক্ষণ পর্যন্ত সেই তাদের কোট আন্দোলন ছিল। এরপর সাধারণ মানুষ নেমেছে। সাধারণ মানুষদের মতামত নেয়ার কোন রকম অধিকার বা কোন রকম ক্ষমতা বা কোন রকম স্টেপ এই সমন্বয়কারীরা কি নিয়েছেন আর তারা রাখে? আমরা বাংলাদেশিরা কি কোন রকম রেফারেন্ডামে অংশগ্রহণ করেছি? এবং কি অনলাইন সার্ভে যদি তারা করে তাহলে দেখবে বাংলাদেশের মানুষরা এখন ডক্টর ইউনূসের প্রতি আস্থা একেবারে তলানিতে নেমে যাচ্ছে। আর সমন্বয়কারীদের কথা তো বাদই দিলাম, তাদের কোনো ডাকে সাধারণ মানুষ এখন আসবে না, কারণ তাদের স্বরূপ প্রকাশিত হয়ে গেছে। তাই সংবিধানকে স্থগিত করার, বাতিল করার কোনো ক্ষমতা রাখে না। শেখ হাসিনা যদি এখন বাংলাদেশে আসে, শেখ হাসিনা ইমিউন ফ্রম প্রসিকিউশন, কারণ সাংবিধানিক ভাবে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন পর্যন্ত আমরা কোনো রেজলিউশন লেটার দেখিনি। বরঞ্চ প্রশ্ন আসে যে ওয়াকার যদি মনে করে থাকেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, প্রমাণ কোথায়? ওয়াকারের মুখের কথাই তো প্রমাণ নয়। যদি বলেন যে বাংলাদেশে এই প্রেসিডেন্ট ক্ষমতায় আছেন এবং উনি সংসদ ভেঙে দিয়েছেন, তাহলে প্রেসিডেন্ট কি সংবিধান বিরোধী কাজ করতে পারেন না? এবং উনি যদি সংবিধান বিরোধী কাজ করে থাকেন তার শাস্তিও হয়তো বা তাকে একদিন পেতে হবে সেই হিসাবে। তাহলে শেখ হাসিনা সরকার যদি অন্যায় করে থাকে, তার বিচার যদি জনবিস্ফোরণে হওয়ার প্রয়োজন হয় এবং জনবিস্ফোরণে যদি হয়ে থাকে, কই এই সংবিধান তো এখনো বজায় রেখেছে। সংবিধান বজায় রেখেছেন আর সংবিধান আপনাদের ইচ্ছামতো প্রণয়ন করবেন, সাধারণ মানুষদের সেখানে কোনো সে নেই। অতএব আপনাদের কোন রকম বৈধতা নেই। তাই আপনারা আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন, অথবা আওয়ামী লীগকে আপনারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে চাচ্ছেন। আপনাদের মত তত্ত্ব ভালো নয়। আপনারা মূল টার্গেট করেছেন আওয়ামী লীগ নয়, স্বাধীনতা। স্বাধীনতার 1971 সালের পুরো ব্যাপারটাকেই, পুরো সংগ্রামটাকেই, পুরো আমাদের ঐতিহ্যকে, স্বাধীনতার চেতনাকে আপনারা ধ্বংস করার পরিকল্পনায় নেমেছেন।
আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলার সাথে সাথে আপনার স্বাধীনতার চেতনাটাকেও আপনার আলটিমেটলি ফ্যাসিজমের দিকে বোঝাচ্ছেন সাধারণ মানুষকে। বিএনপি ভাবছে যে নির্বাচন হলেই হলো, এরা যা খুশি করুক, নির্বাচন দিলে আমি তো সরকার গঠন করবই, দে হ্যাভ টেকেন দিস ফর গ্রান্টেড। কিন্তু আমি মনে করি ব্যাপারটা উল্টো। দেখতে পাচ্ছেন আপনারা, বামপন্থী কোন রাজনৈতিক দলগুলোকে বর্তমানে ইউনিট সরকার ডাকেনি। বামপন্থী দলগুলোকে স্পেশাল টার্গেট করার কারণ কি? এবং শুধু তাই নয়, তারা জাতীয় পার্টিকে আলোচনার সুযোগ দেয়নি। জাতীয় পার্টি তো শেষ পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে ছিল, জাতীয় পার্টিকেও ডাকা হচ্ছে না। বিএনপিকে এখন ডাকলেও বিভিন্ন শর্ত দেওয়া শুরু করবে বিএনপিকেও চিনেই। তাদের টার্গেট হচ্ছে হয় এই পুরো প্রক্রিয়াটাকে বছর পর বছর ত্বরান্বিত করা, অথবা তাদের টার্গেট হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে পুরো ভেঙে দেওয়া। আমার মনে হয় আমরা অচিরেই আওয়ামী লীগ, বিএনপি এমনকি জাতীয় পার্টির সমন্বয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে একটি সংগ্রাম দেখতে পাবো। শেখ হাসিনাকে আপনারা রাজনীতি করতে দেবেন না, আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে আপনারা বন্দী করবেন, এমনকি বিভিন্ন অজুহাতে যারা আওয়ামী লীগের এখন ভার নিতে পারতো তাদেরকেও আপনারা ধরা শুরু করেছেন, সবাইকে আপনারা একেবারে মৃত্যুদণ্ডের আসামি বানিয়ে ফেলছেন। কিন্তু কথা হচ্ছে, আপনারা যদি আওয়ামী লীগকে রিফর্ম হতে না দেন, একটি মাত্র চয়েস রয়ে যাবে। বিএনপি যা ঘটেছিল সেটা হচ্ছে, আওয়ামী লীগের রিফর্ম হওয়ার কোনো সুযোগ থাকবে না, তাহলে শেখ হাসিনা অথবা শেখ হাসিনার অনুমোদিত একটি নতুন যারা কনভেনিং বডি, সেটা ছাড়া আর কোনো উপায় নেই, এবং সেটা হবে বাংলাদেশের বাইরে থেকে অনুমোদিত, এবং সেখানে জয়ও আসতে পারে। আপনারা বাধা দেবেন কোন অজুহাতে? কারণ আপনারা আওয়ামী লীগকে রিফর্ম হতে দিচ্ছেন না, আওয়ামী লীগের রাজনীতি করতে দিচ্ছেন না, আওয়ামী লীগের আসল লীগ আপনারা হত্যাযজ্ঞ, বিভিন্ন রকম নিপীড়ন চালাতে দিচ্ছেন, গণহত্যা চালাতে দিচ্ছেন। বাংলাদেশের মিনিমাম 30 থেকে 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। সুতরাং আপনারা তাদেরকে অকার্যকর রেখে আপনারা চাইছেন একটি সরকার গঠন করতে, সেটা তো হতে দেওয়া যায় না। যদি দেশের বাইরে একমাত্র চয়েস থাকে শেখ হাসিনা, এবং বাংলাদেশে যদি আপনারা আওয়ামী লীগকে রিফর্ম হতে না দেন, তাহলে শেখ হাসিনার অধীনেই আবার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হবে, এবং শেখ হাসিনা যদি সেই ক্ষেত্রে তার বদলে তার ছেলেকে অথবা অন্য কাউকে কনভেনিং বডি করে একত্র হওয়ার আহ্বান দেয়, এবং সেটাই তাহলে আওয়ামী লীগের সবাইকে মেনে নিতে হবে। অতএব আপনারা যেমন বিএনপির তারেক রহমানকেও আসতে দিচ্ছেন না, তারেক রহমানের আসার ব্যাপারে বাধা কেন আমরা কি বুঝি না? সবকিছু মিলে ইউনূস সরকার, এই যে সমন্বয়কারী রিপোর্ট, ইউনূস সরকারের কোনো অধিকার নেই বাংলাদেশের সংবিধান নিয়ে খেলার। অতএব তার অধীনে কোন রকম নির্বাচন হবে না, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার এর অধীনে নির্বাচন হতে হবে, যেটা সবসময়ের দাবি, এবং 13th অ্যামেন্ডমেন্টের সেটাই দাবি ছিল, নিরপেক্ষ নির্দলীয় এজেন্ডাবিহীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এবং সেটা এই ইউনূস সরকারের আন্ডারে কোনো মতেই হবে না। আমি সকল আওয়ামী লীগের কর্মীদেরকে বলবো, আপনারা ইউনাইটেড হন, এবং প্রয়োজনে আপাতত যদি ভারতে চলে যেতে হয়, জীবন রক্ষার ক্ষেত্রে ভারতে চলে যান। তবে বাংলাদেশে কোনো অবস্থাতেই আমরা স্বাধীনতা বিরোধীদেরকে এগোতে দেব না। তবে এই কথাটা কিন্তু বাস্তব যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে পদত্যাগ করছে, এই পদত্যাগ পত্র কিংবা লেটারটা কিন্তু এখন পর্যন্ত আপনার শুধু মুখে মুখেই আপনার হয়ে আসছে। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে এটা প্রকাশ্যে আসে নাই, কিংবা সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনিও যে বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করছে, কিন্তু সেই পদত্যাগ পত্র কোথায়, সেই লেটারটি কোথায়, এখন পর্যন্ত কিন্তু এটা দেখাইতে পারে নাই। এবং আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু একটা আপনার কনফারেন্সে কিন্তু তিনি বলছে যে আমি কিন্তু পদত্যাগপত্র করি নাই, কিংবা আমি কিন্তু রিজাইন দেই নাই। তাহলে আমি যদি সিগনেচার করে থাকি তাহলে দেখাক, সেই প্রমাণটা দেখাক। এখন খেলা যে ভাই কোন দিকে যায় বলা যাচ্ছে না। এখন শুধু আপনার আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার মুখের দিকে মনে করেন তাকিয়ে থাকতে হবে যে তিনি কি বলে এই অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে, কিংবা সাবেক প্রধানমন্ত্রী নয়, কিংবা বাংলাদেশের এখন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী কিনা, সেটা হচ্ছে সময়ের অপেক্ষা মাত্র। দর্শক বন্ধুরা, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ জানাই ডক্টর মুফাজ্জল ইসলাম ভাইকে, কেননা এত বড় একটা সত্য ঘটনা বাংলাদেশের প্রতিটি জনগণের জানার দরকার আছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।